Hello everyone, welcome to IMR classes. SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করেছি, আধুনিক ইউরোপের ওপর এটি চতুর্থ ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। পাশাপাশি প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। এমসিকিউ সিরিজের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কম সময়ে তোমাদের বেটার প্রস্তুতির জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ও এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্রাচীন ভারত, সুলতানি ও মুঘল যুগ, আধুনিক ভারত ও আধুনিক ইউরোপের ওপর আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। আশা করি আমার এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। এবার টপিকে ফিরে যাই। এই টপিকের প্রথম প্রশ্ন দেখো, জুলাই বিপ্লব হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1830, 1930, 1835, 1842। জুলাই বিপ্লব হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। এই জুলাই বিপ্লব হয়েছিল ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দের 27 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত। এবং যে সময়ে ফ্রান্সে এই জুলাই বিপ্লব চলেছিল সেই সময় ফ্রান্সের যিনি রাজা ছিলেন তিনি হলেন দশম চার্লস। দশম চার্লসের সময়কাল ছিল 1824 খ্রিস্টাব্দ থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল। দশম চার্লস তিনি 1830 খ্রিস্টাব্দের 30 জুলাই তিনি পদত্যাগ করেছিলেন। 1830 খ্রিস্টাব্দে 30 জুলাই দশম চার্লসের পদত্যাগের মধ্য দিয়ে ফ্রান্সে বুর্ব রাজবংশের পরিবর্তে ফ্রান্সে অর্লিয়েন্স বংশীয় শাসন শুরু হয়েছিল। তাহলে জুলাই বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করেছিল? বুর্ব বংশ। এবং জুলাই বিপ্লবের ফলে এই বুর্ব রাজবংশের পরিবর্তে অর্লিয়েন্স বংশের শাসন শুরু হয়। অর্লিয়েন্স বংশীয়। জুলাই বিপ্লবের পর ফ্রান্সে অর্লিয়েন্স বংশীয় যিনি শাসক হিসাবে বসেছিলেন তিনি হলেন লুই ফিলিপ। এই লুই ফিলিপের রাজত্বকাল ছিল 1830 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। কারণ এরপর আমরা দেখব যে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে এই লুই ফিলিপের পতন ঘটে। লুই ফিলিপ তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন। তারপর ফ্রান্সে সাম্রাজ্যবাদের ইতিহাসে সেখানে রাজতন্ত্রের পরিবর্তে পুনরায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল লুই ফিলিপের সময়ে আর জুলাই বিপ্লব হয়েছিল দশম চার্লসের সময়ে। আমরা এর আগেই দেখেছি যে ফ্রান্সের ইতিহাসে এই জুলাই বিপ্লব সেটা দ্বিতীয় বিপ্লব ছিল। ফ্রান্সের ইতিহাসে প্রথম বিপ্লব ছিল ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবার কিছু সময় পর সেখানে আমরা দেখব যে নেপোলিয়ানের উত্থান হয় এবং নেপোলিয়ান তিনি 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের রাজনীতিতে তার একচ্ছত্র আধিপত্য ছিল এবং যে কারণে এই 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ এই সময়কালটা নেপোলিয়ানের যুগ নামে পরিচিত। 1814 খ্রিস্টাব্দে নেপোলিয়ানের পতনের পর ফ্রান্সে ভিয়েনা রাষ্ট্র ব্যবস্থা বা ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে নেপোলিয়ানের পরবর্তী ইউরোপের পুনর্গঠনের কাজে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। এর আগের ক্লাসে ভিয়েনা কংগ্রেস এবং মেটারনিখ সম্পর্কে ডিটেল ডিসকাস করেছি। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা আগের ক্লাসটি দেখে নেবে, তাহলে তোমাদের
টপিক ওয়াইজ কনসেপ্ট বুঝতে অনেক সুবিধা হবে। এই ভিয়েনা কংগ্রেস ফ্রান্সে বুর্ব রাজবংশকে ফিরিয়ে এনেছিল। এই বুর্ব রাজবংশকে ফিরিয়ে আনার পর বুর্ব রাজবংশের শাসক হিসাবে নিয়োগ করেছিল অষ্টাদশ লুইকে। আমরা দেখেছি যে ফরাসি বিপ্লবের সময় বুর্ব যিনি রাজা ছিলেন ষোড়শ লুই, এবং নেপোলিয়নের যখন ফ্রান্সে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তারপরে অর্থাৎ নেপোলিয়নের পতনের পর ফ্রান্সে আবার বুর্ব রাজবংশকেই ফিরিয়ে এনেছিল ভিয়েনা কংগ্রেস, এবং বুর্ব বংশের শাসক হিসাবে অষ্টাদশ লুইকে নিয়োগ করেছিল। এবং অষ্টাদশ লুই তিনি 1814 খ্রিস্টাব্দ থেকে 1824 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সের শাসক ছিলেন। 1824 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর দশম চার্লস তিনি ফ্রান্সের রাজা হন, এবং দশম চার্লসের সময়েই ফ্রান্সে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। দেখো এখানে তোমরা অনেক কোশ্চেন পেয়ে গেলে, এবং প্রতিটা কোশ্চেন এইভাবেই এক্সপ্লানেশন করছি যাতে করে তোমরা কনসেপ্ট বুঝতে পারো, পাশাপাশি ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, 1814 সনদ আইন অনুসারে আইনসভার উচ্চকক্ষের নাম কি ছিল? রাইক্সট্যাগ, কাউন্সিল অফ পিয়ার্স, চেম্বার্স অফ ডেপুটিজ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি, কাউন্সিল অফ পিয়ার্স। 1814 সনদ আইন অনুযায়ী দুকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয়েছিল। উচ্চকক্ষের নাম ছিল কাউন্সিল অফ পিয়ার্স এবং নিম্নকক্ষের নাম ছিল চেম্বার্স অফ ডেপুটিজ। তাহলে 1814 এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল। তাহলে আমরা উচ্চকক্ষ দেখলাম কাউন্সিল অফ পিয়ার্স, আর চেম্বার অফ ডেপুটিজ এটি নিম্নকক্ষ। 1814 এই যে সনদ আইন, এই সনদ আইনটা দিয়েছিল কে? অষ্টাদশ লুই। অষ্টাদশ লুই তিনি যখন বুর্ব রাজবংশের শাসন ফিরে পেয়েছিলেন, এবং তিনি একটি উক্তি করেছিলেন যে আমি জনবিরোধী নীতি গ্রহণ করে আর ভ্রমণ করতে পারবো না। এক্ষেত্রে অষ্টাদশ লুই সিংহাসনে বসার পর জনগণের আস্থা অর্জন করার জন্যই তিনি এই 1814 সনদ আইন জারি করেছিলেন। এই 1814 সনদ আইনের মাধ্যমে তিনি কোড নেপোলিয়ন চালু করেছিলেন। ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা স্বীকৃত হয়েছিল। এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তিনি গঠন করেছিলেন। যারা 300 ফ্রাঁ কর প্রদান করত তাদেরকে তিনি ভোটদানের অধিকার প্রদান করেছিলেন। এটা তোমরা মনে রাখবে যে কত কর প্রদান করলে অষ্টাদশ লুইয়ের মন্ত্রিসভায় নির্বাচনের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করার সুযোগ পেত 300 ফ্রাঁ কর প্রদান করলে। এছাড়া তিনি এক কথায় বলা যেতে পারে যে অষ্টাদশ লুই তিনি সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাংবিধানিক রাজতন্ত্র। তবে 1814 সনদ আইন পুরোপুরিভাবে ত্রুটিমুক্ত ছিল না, কারণ 1814 সনদ আইনে 14 নম্বর একটি ধারা ছিল, এবং এই 14 নম্বর ধারাতে বলা হয়েছিল যে রাজা আইনসভাকে ভঙ্গ করতে পারবে। অর্থাৎ আইনসভায় যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হতো সেই সিদ্ধান্তকে নাকচ করার ক্ষমতা ছিল রাজার, এবং সেটা কত নম্বর ধারায় বলবৎ ছিল? 14 নম্বর ধারায়। পরে আমরা দেখব যে দশম চার্লস এই 14 নম্বর ধারার দ্বারাই তিনি জনগণের যে বাক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা তিনি কেড়ে নিয়েছিলেন, এবং যে কারণেই তার বিরুদ্ধে এই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, অষ্টাদশ লুই রিসলুকে পদচ্যুত করে কাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন? ভিলিল, পলিগন্নাক, দকাজ, মর্টিনাক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ভিলিল। রিসলু তিনি 1821 খ্রিস্টাব্দে তিনি পদচ্যুত হন, এবং ভিলিল তিনি 1821 খ্রিস্টাব্দ থেকে 1828
খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। অষ্টাদশ লুইয়ের যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কারা ছিলেন একটু দেখে নাও। প্রথমত তালেরা, তারপরে ছিল রিসলু, তারপরে ছিল দকাজ, আর ছিল ভিলিল। এই যে চারজন প্রধানমন্ত্রী এরা ছিল অষ্টাদশ লুইয়ের সময়, এরা অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ভিলিলের পর প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন মর্টিগনাক এবং মর্টিগনাকের পর ছিলেন পলিগন্নাক। এই শেষের যে দুজন, এই দুজন ছিলেন দশম চার্লসের প্রধানমন্ত্রী। ভিলিল তিনিও দশম চার্লসের প্রধানমন্ত্রী হিসেবেও কাজ করেছিলেন। তাহলে আমরা প্রথম যে চারজন দেখলাম যে তালেরা, রিসলু, দকাজ এবং ভিলিল, ইনারা ছিলেন অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী। অপরদিকে ভিলিল, মর্টিগন্নাক এবং পলিগন্নাক এই তিনজন দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন। এক্ষেত্রে ভিলিল তিনি অষ্টাদশ লুই ও দশম চার্লস উভয়ের প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ফ্রান্সের সিংহাসনে শেষ বুর্ব রাজা কে ছিলেন? দশম চার্লস, তৃতীয় নেপোলিয়ন, অষ্টাদশ লুই, লুই ফিলিপ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, দশম চার্লস। দশম চার্লস তিনি অষ্টাদশ লুইয়ের পরই ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন 1824 খ্রিস্টাব্দে। এই দশম চার্লস তিনি কাউন্ট অফ অর্টিয়েস নামে পরিচিত, মানে তার অরিজিনাল বা আসল নাম হলো কাউন্ট অফ অর্টিয়েস। কাউন্ট অফ অর্টিয়েস তিনি দশম চার্লস উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। দশম চার্লস তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন না, এবং যে কারণে তিনি বলেছিলেন যে আমি বরং কাঠ চেরাই করে জীবিকা নির্বাহ করব, কিন্তু ইংল্যান্ডের রাজার ন্যায় সংবিধান মেনে চলতে পারবো না। অর্থাৎ তিনি ছিলেন ঘোর রাজতন্ত্রী, এবং তিনি ঘোর রাজতন্ত্রী হিসাবে দুজন প্রধানমন্ত্রীকেও তিনি পেয়েছিলেন সেই সময়ে। প্রথমজন হলেন ভিলিল, এই ভিলিলের কথা আগেও বলেছি। আর একজন ছিলেন পলিগন্নাক। এই ভিলিল এবং পলিগন্নাক এরা ফ্রান্সে পুনরায় স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। যে কারণে এই যে ভিলিল তিনি বেশ কিছু আইন জারি করেছিলেন দশম চার্লসের সাহায্য নিয়ে। সেগুলো একটু দেখে নাও, কারণ এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি অ্যাক্ট অফ জাস্টিস জারি করেছিলেন। অ্যাক্ট অফ জাস্টিস, অ্যাক্ট অফ জাস্টিস 1825 খ্রিস্টাব্দে এই অ্যাক্ট অফ জাস্টিস জারি করে। অ্যাক্ট অফ জাস্টিস আইন পাশের মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত অভিজাতরা দেশত্যাগী ছিল তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। দ্বিতীয়ত তিনি জারি করেন ধর্ম বিরোধী আইন। ধর্ম বিরোধী আইন, এই ধর্ম বিরোধী আইন জারি করেছিল 1827 খ্রিস্টাব্দে। এই ধর্ম বিরোধী আইনে বলা হয়েছিল যে গির্জার বিরুদ্ধে সকল সমালোচনা সেটা কঠোর দণ্ডনীয়। এছাড়া তিনি শিক্ষাক্ষেত্রে
এমনকি বিশ্ববিদ্যালয়ের উপরে গির্জার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার তিনি ব্যবস্থা করেছিলেন। এছাড়া তিনি প্রেস আইন জারি করেছিলেন। এই প্রেস আইন জারি করে তিনি সংবাদপত্রের বাক স্বাধীনতাকে তিনি কেড়ে নিয়েছিলেন। 1827 খ্রিস্টাব্দেও এই প্রেস আইন তিনি জারি করেন। ভিলিলের এই প্রতিক্রিয়াশীল বিভিন্ন আইন, যেগুলো জনমানসে তীব্র ক্ষোভের সঞ্চার করেছিল, এবং পরবর্তীকালে দেখা যায় যে শেষ পর্যন্ত এই ভিলিলকে পদত্যাগ করতে বাধ্য হন এই সকল প্রতিক্রিয়াশীল আইন জারি করার ফলে। ভিলিলের পরবর্তী দশম চার্লসের প্রধানমন্ত্রী হিসাবে বসেছিলেন মর্টিগনাক, কিন্তু মর্টিগনাক তিনি জনগণের বিরোধী কাজকর্মের পক্ষপাতী ছিলেন না। সেই কারণে দশম চার্লস তাকে পদচ্যুত করে উগ্র, রক্ষণশীল বা ঘোর রাজতন্ত্রী হিসাবে এই পলিগনাককে নিয়োগ করেছিলেন। এই পলিগনাকের উগ্র বা প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ড, সেটাই ফ্রান্সের জুলাই বিপ্লব ঘটিয়েছিল। এবং এই বিষয়টি আমরা দেখব যে পলিগনাক একটি অর্ডিন্যান্স জারি করেছিলেন, যে অর্ডিন্যান্সের কারণেই ফ্রান্সের এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, বা ফ্রান্সের জুলাই বিপ্লবের প্রত্যক্ষ কারণ হিসাবে পলিগনাকের জারি করা অর্ডিন্যান্স দায়ী ছিল। নেক্সট কোশ্চেন দেখো, প্যারিসের কোন হোটেলের অলিন্দে অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপকে ফ্রান্সের পরবর্তী শাসক বলে ঘোষণা করা হয়েছিল? হোটেল ডি গ্রিস, হোটেল ডি ভিল, হোটেল ডি ভার্সাই, হোটেল ডি মরাস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে হোটেল ডি ভিল। জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে দশম চার্লস তিনি পদচ্যুত হন 1830 খ্রিস্টাব্দের 30 জুলাই, এবং দশম চার্লসের পদত্যাগের পর অর্লিয়েন্স বংশের শাসক হিসাবে এই লুই ফিলিপকে ফ্রান্সের রাজা হিসাবে নির্বাচিত হন, এবং তাকে হোটেল ডি ভিল থেকে ফ্রান্সের পরবর্তী শাসক বলে ঘোষণা করা হয়েছিল। লুই ফিলিপের সিংহাসন আরোহণের কাল ছিল 1830 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল, এবং এই সময়কাল ফ্রান্সের ইতিহাসে জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। জুলাই রাজতন্ত্র, কারণ জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে পুনরায় আরেকটি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল লুই ফিলিপের নেতৃত্বে। সেই কারণে এটির নাম ছিল জুলাই রাজতন্ত্র, এবং 18 বছর স্থায়ী হয়েছিল এই জুলাই রাজতন্ত্র। জুলাই রাজতন্ত্রের অবসান হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে। এটা তোমরা মনে রাখবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে জুলাই রাজতন্ত্রের অবসান হয়েছিল কোন বিপ্লবের মধ্য দিয়ে? ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে। পরে এই নিয়ে ডিটেল ডিসকাস করব, তখন তোমরা এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, ঐতিহাসিক ফেব্রুয়ারি বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলে কে অভিহিত করেছেন? নেমিয়ার, তকভিল, ফিশার, গ্রেনভিল। নেমিয়ার ফেব্রুয়ারি বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলেছেন। সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, ব্রেড অর লেড কোন বিপ্লবের সময়কার স্লোগান ছিল? ব্রেড অর লেড, ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, গৌরবময় বিপ্লব। সঠিক উত্তর অপশন সি, ফেব্রুয়ারি বিপ্লব। এই ফেব্রুয়ারি বিপ্লব এটি শুরু হয়েছিল 1848 খ্রিস্টাব্দের 22 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। 22 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি। আর এই ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের যিনি রাজা ছিলেন তিনি ছিলেন লুই ফিলিপ।
আগেই বলেছি যে জুলাই বিপ্লবের পর ফ্রান্সের রাজা হন লুই ফিলিপ এবং লুই ফিলিপের সময়কালই এই ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। লুই ফিলিপ তিনি 1848 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি তিনি সিংহাসন ত্যাগ করেছিলেন। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। জুলাই বিপ্লবের পরে দশম চার্লস তিনি কবে সিংহাসন ত্যাগ করেন, আর ফেব্রুয়ারি বিপ্লবের পর লুই ফিলিপ কবে সিংহাসন ত্যাগ করেছিলেন। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও খুব ভালো করে মনে রাখবে যে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কবে না 1848 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি। এটাই ছিল ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় প্রজাতন্ত্র। ফরাসি বিপ্লবের পর 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আর ফেব্রুয়ারি বিপ্লবের পর 1848 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভণ্ডামির অবতার হিসাবে পরিচিত ছিলেন কে? দশম চার্লস, লুই ফিলিপ, ভিলিল, মেটারনিক। ভণ্ডামির অবতার বলা হয় লুই ফিলিপকে। লুই ফিলিপ তিনি বিভিন্ন নামেই পরিচিত, যেমন তাকে আবার নাগরিক রাজা বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে ফ্রান্সের কোন রাজা তিনি নাগরিক রাজা নামে পরিচিত? লুই ফিলিপ। নেক্সট কোশ্চেন, কোন আইন পাস করা হয় অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য? অ্যাক্ট অফ জাস্টিস, অ্যাক্ট অফ জেমুইট, অ্যাক্ট অফ নান্টে, অ্যাক্ট অফ পেইসি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যাক্ট অফ জাস্টিস। এই বিষয়টি আগে আলোচনা করলাম যে ভিলিল তিনি অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই অ্যাক্ট অফ জাস্টিস আইন পাস করেছিলেন 1825 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, লুই ফিলিপ 4 বছরের জন্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন কোন বিপ্লবের পর? ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লব, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব। সঠিক উত্তর অপশন এ, ফেব্রুয়ারি বিপ্লবের পর। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো সেই বিষয়টা আগে বললাম যে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। ফ্রান্সে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন লুই নেপোলিয়ন। তাহলে ফ্রান্সে প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে হন? রাষ্ট্রপতি হয়েছিলেন লুই নেপোলিয়ন। লুই নেপোলিয়ন তিনি ফ্রান্সের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার পর তিনি 1848 থেকে 1852 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ফ্রান্সের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন এবং 1852 পর থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ফ্রান্সের ইতিহাসে ছিল সাম্রাজ্যের যুগ। কারণ নেপোলিয়ন তিনি 1852 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে প্রজাতন্ত্র ছিল ফ্রান্সের এই প্রজাতন্ত্রের অবসান ঘটান এবং তিনি ফ্রান্সের সম্রাট হিসাবে সিংহাসন আরোহণ করেন। ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র স্থাপিত হলো। তাহলে এখানটা খুব ভালো করে বুঝে নাও যে ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি। ফ্রান্সের যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে যিনি বসেছিলেন তিনি হলেন লুই ফিলিপ এবং এই লুই নেপোলিয়ন
লুই নেপোলিয়ন তিনি 1848 খ্রিস্টাব্দ থেকে 1852 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন। 1852 খ্রিস্টাব্দে ফ্রান্সের তিনি প্রজাতন্ত্রকে তিনি ভেঙে দেন এবং ফ্রান্সে রাজতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। এবং ফ্রান্সের এই রাজতন্ত্র অর্থাৎ লুই নেপোলিয়নের নেতৃত্বে প্রতিষ্ঠিত ফ্রান্সের এই রাজতন্ত্র চলেছিল 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে যখন ফ্রান্স প্রাশিয়ার কাছে পরাজিত হয়েছিল, তারপরই ফ্রান্সে এই রাজতন্ত্রের পরিসমাপ্তি ঘটে এবং ফ্রান্সে পুনরায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। আর 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এটাই ছিল ফ্রান্সের ইতিহাসে তৃতীয় প্রজাতন্ত্র। তাহলে আমরা আগে দেখলাম কি যে ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি বিপ্লবের পর, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের পর, আর ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধের পর। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো স্ক্রিনশট করে নোট করে নেবে, তাহলে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে এবং এগুলো মনে থাকবে। নেক্সট কোশ্চেন, ধর্মবিরোধী আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1814, 1844, 1801, 1827। ধর্মবিরোধী আইন পাস হয়েছিল 1827 খ্রিস্টাব্দে। ভিরিল তিনি 1827 খ্রিস্টাব্দে এই ধর্মবিরোধী আইন পাস করে চার্চের সমালোচনাকে আইনত দণ্ডনীয় সেটা তিনি বলেছিলেন। নেক্সট কোশ্চেন, জুলাই রাজতন্ত্রের সময়কাল ছিল 1815 থেকে 1830, 1830 থেকে 1848, 1815 থেকে 1848, 1789 থেকে 1848। তোমরা আগে এটা অ্যান্সার করার চেষ্টা করো, কারণ এর আগে আমি এই নিয়ে ডিটেল ডিসকাস করে দিয়েছি। তো জুলাই রাজতন্ত্রের সময়কাল ছিল 1830 থেকে 1848 এই খ্রিস্টাব্দের মধ্যে। এই জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই বিপ্লবের পর। নেক্সট কোশ্চেন, জুলাই অর্ডিন্যান্স কত নম্বর ধারা বলে জারি করা হয়েছিল? 15 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 12 নম্বর। এটা তোমরা আগে অ্যান্সার করো। আগে জুলাই অর্ডিন্যান্স কবে জারি হয়েছিল, কে জারি করেছিলেন এবং তার প্রসঙ্গটা আলোচনা করে বললাম। জুলাই অর্ডিন্যান্স জারি হয়েছিল 14 নম্বর ধারা বলে। এই জুলাই অর্ডিন্যান্স জারি করেছিল দশম চার্লসের প্রধানমন্ত্রী পলিগর্নাক। পলিগর্নাক তিনি এই জুলাই অর্ডিন্যান্স জারি করেন 1830 খ্রিস্টাব্দের 25 জুলাই। এবং এই জুলাই অর্ডিন্যান্সে যে বিষয়গুলি বলা হয়েছিল সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমত 1814 যে সনদ আইন হয়েছিল, সেই 1814 সনদ আইনকে বাতিল করা হয়েছিল। দ্বিতীয়ত সংবাদপত্রের স্বাধীনতাকে কুক্ষিগত করা হয়েছিল বা সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে দ্বিতীয়ত হিসাবে আমরা বলতে পারি সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া। তৃতীয়ত এই সময় যে ভোটাধিকার ছিল সেই ভোটাধিকারের সংখ্যা সংকুচিত করা হয়েছিল। তাহলে ভোটাধিকার সংকুচিত। চতুর্থত যে নবনির্বাচিত আইনসভা ভেঙে দেওয়া। নবনির্বাচিত আইনসভা ভেঙে দেওয়া। এই জুলাই অর্ডিন্যান্স জারি হওয়ার পর দশম চার্লসের বিরুদ্ধে ব্যাপক গণ অসন্তোষ শুরু হয়েছিল
এবং এই সময় অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে 41 জন সাংবাদিক একটি প্রতিবাদমূলক স্মারকলিপি তৈরি করেছিল এবং জনসাধারণকে সরকারের সব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সরব হবার আহ্বান জানিয়েছিল। তাহলে এই জুলাই অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন কে? অ্যাডলফ থিয়ার্স। অ্যাডলফ থিয়ার্স। অ্যাডলফ থিয়ার্স কখন তিনি এই স্মারকলিপি জনগণের কাছে প্রচার করেছিলেন? 1830 খ্রিস্টাব্দের 26 জুলাই। তাহলে জুলাই অর্ডিন্যান্স জারি হলো 1830 খ্রিস্টাব্দের 25 জুলাই। 26 জুলাই জনসাধারণের কাছে সরকারের অবৈধ কার্যকলাপ সম্পর্কে প্রচার করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানানো হলো এবং 27 জুলাই দশম চার্লসের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন চলেছিল 29 জুলাই পর্যন্ত। 30 জুলাই সেখানে যে দশম চার্লস তিনি পদত্যাগ করেছিলেন। দশম চার্লস পদত্যাগ করেন এবং দশম চার্লসের পরবর্তী ফ্রান্সের শাসক হিসাবে বসলেন লুই ফিলিপ। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে যে বুর্বো রাজবংশের শাসনের পরিসমাপ্তি ঘটল এবং ফ্রান্সে অর্লিয়েন্স বংশীয় শাসনের সূচনা হলো। নেক্সট কোশ্চেন দেখো, জুলাই রাজতন্ত্রের পতন হয়েছিল কত সালে? 1848, 1846, 1847, 1842। আগেই আলোচনা করে বলেছি যে জুলাই রাজতন্ত্রের পতন হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে, আর এই ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল কখন? 1848 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল কত খ্রিস্টাব্দে? তাহলে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে, আর এই বিপ্লবের মাধ্যমে জুলাই রাজতন্ত্রের অবসান হয়েছিল। নেক্সট দেখো, ফেব্রুয়ারি বিপ্লবকে কে অর্ধ বিপ্লব বলে অভিহিত করেছেন? ডেভিড ডমসন, নেমিয়ার, গ্রেনভিল, কেটলবি। ফেব্রুয়ারি বিপ্লবকে অর্ধ বিপ্লব বলেছেন গ্রেনভিল। সঠিক উত্তর অপশন সি। নেক্সট দেখো, ন্যাশনাল ওয়ার্কশপ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1846, 1846, 1848, 1845, 1847। ন্যাশনাল ওয়ার্কশপ বা জাতীয় কর্মশালা গঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রজাতান্ত্রিক সরকার ফ্রান্সে বেকারদের কর্মসংস্থানের জন্য এই ন্যাশনাল ওয়ার্কশপ বা জাতীয় কর্মশালা প্রতিষ্ঠা করেছিল। আসলে ফ্রান্সে জুলাই বিপ্লবের পর যে লুই ফিলিপের নেতৃত্বে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জুলাই রাজতন্ত্র কার্যত ছিল বুর্জুয়াদের সরকার এবং সেখানে উচ্চ বুর্জুয়াদের প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল। নিম্ন বুর্জুয়া বা মধ্যবিত্ত বুর্জুয়াদের স্বার্থ সুরক্ষিত করার কোনো ব্যবস্থা লুই ফিলিপ করেননি, যে কারণে এই সময়ে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ অংশের সঙ্গে এই জুলাই রাজতন্ত্রের কোনো সম্পর্ক তৈরি হয়নি। শ্রমিক শ্রেণীর উন্নয়নকল্পে কোনো রকম ব্যবস্থাও গ্রহণ করেনি এবং ফেব্রুয়ারি বিপ্লবের পূর্বে 1846 খ্রিস্টাব্দ বা 1847 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সে খাদ্যের জন্য ব্যাপক সংকট দেখা দিয়েছিল, খাদ্য সংকট বেড়ে গিয়েছিল, শ্রমিক শ্রেণীর দুরবস্থা বেড়েছিল। এই সকল সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা সরকার করেনি এবং যে কারণে এই লুই ফিলিপের সরকারের প্রতি ফ্রান্সের নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন যে বুর্জুয়া যারা ছিল তাদের অসন্তোষ ছিল এবং
ফেব্রুয়ারি বিপ্লবের যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন লুই ব্লাঙ্ক, এই লুই ব্লাঙ্ক তিনি কাজের যে অধিকার, সেই কাজের অধিকারের দাবি জানিয়েছিলেন। পরবর্তীকালে ফেব্রুয়ারি বিপ্লবের পর যখন ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এই লুই ব্লাঙ্কের কাজের অধিকারের দাবিকে স্বীকার করে নিয়েছিল নতুন প্রজাতন্ত্র, এবং তারপরই 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে এই ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়েছিল এই লুই ব্লাঙ্কের যে দাবির ভিত্তিতে। নেক্সট কোশ্চেন, গিজো কে ছিলেন? দশম চার্লসের প্রধানমন্ত্রী, নেপোলিয়নের প্রধানমন্ত্রী, লুই ফিলিপের প্রধানমন্ত্রী, অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী। গিজো তিনি লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন। সঠিক উত্তর অপশন সি। গিজোর প্রধানমন্ত্রিত্ব কাল ছিল 1840 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং গিজো তিনি রক্ষণশীল মতবাদে বিশ্বাসী ছিলেন, এবং যে কারণে তিনি ভোটাধিকার সম্প্রসারণের পক্ষপাতী ছিলেন না। 1848 ফেব্রুয়ারিতে সেখানে অ্যাডলফ থিয়ার্স ও লা মার্তিন তারা এই গিজোর যে সরকার বা মন্ত্রিসভা ছিল, সেই গিজোর মন্ত্রিসভার বিরুদ্ধে থিয়ার্স ও লা মার্তিন ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সভা সমিতি আয়োজন করেছিল, এবং যে সভা সমিতি এই থিয়ার্স এবং লা মার্তিন তারা আয়োজন করত, বা জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে যে সভা সমিতিগুলো অনুষ্ঠিত হতো, সেগুলোকে বলা হয় সংস্কারের ভোজ সভা। তাহলে সংস্কারের ভোজ সভা কোনগুলো? যে সভা সমিতিগুলো জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে গড়ে উঠেছিল। এবং এই সংস্কারের ভোজ সভা এরা কাজের দাবি বা ভোটাধিকার সম্প্রসারণের দাবি, আইনসভার দুর্নীতির বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। গিজো এই সংস্কারের ভোজসভাগুলিকে বেআইনি বলে ঘোষণা করলে এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষিত তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে কি ধরনের শাসন ব্যবস্থা চালু হয়েছিল? তৃতীয় প্রজাতান্ত্রিক সরকার, প্রথম প্রজাতান্ত্রিক সরকার, দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার, চতুর্থ প্রজাতান্ত্রিক সরকার। আগেই বলেছি যে ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আর ফ্রান্সে প্রথম প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি বিপ্লবের পর। (1792 খ্রিস্টাব্দে), আর দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার হলো ফেব্রুয়ারি বিপ্লবের পর, এটা কত 1848 খ্রিস্টাব্দে। আর তৃতীয় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সেডানের যুদ্ধের পর, সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দের পর। নেক্সট কোশ্চেন, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন কে ঘটিয়েছিলেন? লুই নেপোলিয়ন, চতুর্থ নেপোলিয়ন, দশম চার্লস, নেপোলিয়ন। ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন ঘটিয়েছিল লুই নেপোলিয়ন। লুই নেপোলিয়ন তিনি ফ্রান্সের প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত ছিলেন 1848 থেকে 1852 পর্যন্ত, এবং 1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে 1852 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের রাজতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপর 1870 খ্রিস্টাব্দে এই রাজতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্সে পুনরায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিষয়টি বারে বারে বলছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটির লেখক কে ছিলেন? লুই ব্লাঙ্ক, অগাস্ট ব্লাঙ্কি, ডেভিড টমসন, ফিশার। অর্গানাইজেশন অফ লেবার এই গ্রন্থটি রচনা করেছিলেন লুই ব্লাঙ্ক।
ফেব্রুয়ারি বিপ্লবকালে অগাস্ট ব্লাঙ্কি তিনি একটা গোপন সংগঠন তৈরি করেছিলেন, সেটার নাম হলো সোসাইটি অফ ফ্যামিলিজ। সোসাইটি অফ ফ্যামিলিজ। নেক্সট কোশ্চেন, লুই কুসুত কে ছিলেন? রাশিয়ার প্রধান জাতীয়তাবাদী নেতা, হাঙ্গেরির প্রধান জাতীয়তাবাদী নেতা, প্রাশিয়ার প্রধান জাতীয়তাবাদী নেতা, আমেরিকার প্রধান জাতীয়তাবাদী নেতা। লুই কুসুত তিনি হাঙ্গেরির প্রধান জাতীয়তাবাদী নেতা ছিলেন। ফেব্রুয়ারি বিপ্লবের পর লুই কুসুত তিনি হাঙ্গেরিকে কার্যত অস্ট্রিয়া থেকে মুক্ত করেছিলেন, বা হাঙ্গেরির স্বাধীনতার ক্ষেত্রে এই লুই কুসুতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই লুই কুসুতের উদ্যোগে হাঙ্গেরির পার্লামেন্ট 1849 খ্রিস্টাব্দে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছিল, এবং লুই কুসুত তিনি হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তাহলে এটাও তোমরা একটা কোশ্চেন পেলে যে হাঙ্গেরির রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিল? লুই কুসুত। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের দ্বিতীয় রাজতন্ত্র বা দ্বিতীয় সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা তোমরাই অ্যান্সার করার চেষ্টা করো। 1852, 1847, 1853, 1842। আগেই বলেছি যে 1852 খ্রিস্টাব্দে লুই নেপোলিয়ন তিনি দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ফ্রান্সে। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকারের সময় উদ্যানপথ হত্যাকাণ্ডটি কবে ঘটেছিল? 1847, 1851, 1853, 1854। উদ্যানপথ এই হত্যাকাণ্ডটি হয়েছিল 1851 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। এই উদ্যানপথ হত্যাকাণ্ডটি হয়েছিল লুই নেপোলিয়নের সময়। লুই নেপোলিয়ন তিনি বলপূর্বক আইনসভা তিনি ভেঙে দিয়েছিলেন, এবং যে কারণে লুই নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়েছিল 1851 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর। এবং লুই নেপোলিয়ন তিনি 1851 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর সামরিক বাহিনী দ্বারা জনগণের উপর নৃশংসভাবে অত্যাচার এবং হত্যাকাণ্ড চালিয়েছিলেন, এবং যেটা ফ্রান্সের ইতিহাসে উদ্যানপথ হত্যাকাণ্ড নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, জনবিরোধী নীতি গ্রহণ করে আমি ভ্রমণ করতে পারবো না, এই উক্তিটি কার? অষ্টাদশ লুই, লুই ফিলিপ, নেপোলিয়ন, ষোড়শ লুই। এই উক্তিটি করেছিলেন অষ্টাদশ লুই। টপিকের শুরুতেই এই বিষয়টি বলেছি যে অষ্টাদশ লুই তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি ফ্রান্সের জনদরদী শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য 1814 খ্রিস্টাব্দের সনদ আইন জারি করেছিলেন। নেক্সট কোশ্চেন, 1814 সনদ আইন অনুযায়ী নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়? অপশন এ দেখো, ফ্রান্সের সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র স্থাপিত হয়, এটা সঠিক। লুই ফিলিপ 1814 যে সনদ আইন জারি করেছিলেন, সেই সনদ আইনে তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি দেখো, আইনসভা রচনা করলেও আইনকে চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা রাজার হাতে রাখা হয়, এটিও সঠিক। এক্ষেত্রে 14 নম্বর ধারায় এই ক্ষমতা রাজার হাতে ছিল, এবং এই ক্ষমতা দ্বারা রাজা আইনসভাকে ভঙ্গ করতে পারত। অপশন সি দেখো, কোড নেপোলিয়নকে স্বীকৃতি দেওয়া হয়, এটিও সঠিক, এবং আইনের চোখে সকল নাগরিকের সমান অধিকার স্বীকৃত হয়েছিল, এটিও সঠিক। ফরাসি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকারকে ও ধর্মীয় সহিষ্ণুতা নীতিকে
স্বীকৃতি দেওয়া হয়নি। এটা ভুল। ফরাসি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকার এবং ধর্মীয় সহিষ্ণুতার নীতিকেও স্বীকার করে নেওয়া হয়েছিল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, অর্থনীতির জাদুকর কাকে বলা হয়? অষ্টাদশ লুই, লুই ফিলিপ, ভিলিল, দশম চার্লস। অর্থনীতির জাদুকর বলা হতো ভিলিলকে। ভিলিল তিনি অষ্টাদশ লুইয়ের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে তিনি দশম চার্লসেরও কিছু সময় প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। নেক্সট কোশ্চেন, আমি বরং কাঠ চেরাই করে জীবিকা নির্বাহ করব, কিন্তু ইংল্যান্ডের রাজার ন্যায় সংবিধান মেনে চলতে পারবো না। এই উক্তিটি কার? তোমরা এটা অ্যান্সার করো। এটা আগে বলেছি যে এই উক্তিটি করেছিলেন দশম চার্লস। সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, বুর্জুয়া রাজা কাকে বলা হয়? লুই ফিলিপ, দশম চার্লস, ভিলিল, লুই নেপোলিয়ন। বুর্জুয়া রাজা বলা হয় লুই ফিলিপকে। লুই ফিলিপের প্রতিষ্ঠিত যে সরকার সেটা কার্যত উচ্চ বুর্জুয়াদের স্বার্থকে সুরক্ষিত করত এবং সেখানে মধ্যবিত্ত বা নিম্ন বুর্জুয়াদের কোনো প্রকার স্বার্থ সুরক্ষা তিনি করেননি এবং যে কারণে তাকে বুর্জুয়া রাজা বলা হতো। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয়। এই মন্তব্যটি কে করেছেন? ফিশার, মেটারনিক, নেপোলিয়ন, ভিলিল। এই উক্তিটি করেছিলেন মেটারনিক। সঠিক উত্তর অপশন বি। জুলাই বিপ্লবের পর এই জুলাই বিপ্লবের ঢেউ ইউরোপের অন্যান্য দেশেও গিয়ে পড়েছিল, যেমন বেলজিয়ামে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, ইংল্যান্ডে চ্যাটিস্ট আন্দোলন শুরু হয়েছিল এবং এই প্রসঙ্গে মেটারনিক এই উক্তিটি করেছিলেন যে ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয়। নেক্সট, উগ্র রাজতন্ত্রী দলের সদস্যরা কাকে রাজা ভলতেয়ারের শিষ্য বলে বিদ্রূপ করত? নেপোলিয়ন, অষ্টাদশ লুই, লুই ফিলিপ, দশম চার্লস। এই প্রশ্নের সঠিক উত্তর লুই ফিলিপ। লুই ফিলিপকে উগ্র যারা রাজতন্ত্রী দল ছিল তারা রাজা ভলতেয়ারের শিষ্য বলে বিদ্রূপ করতেন। কিং বাই অ্যাক্সিডেন্ট নামে পরিচিত ছিলেন কে? লুই ফিলিপ, দশম চার্লস, নেপোলিয়ন, ষোড়শ লুই। কিং বাই অ্যাক্সিডেন্ট নামে পরিচিত ছিলেন লুই ফিলিপ। নেক্সট কোশ্চেন, 1830-এ 25 জুলাই হবে, দশম চার্লস সংবিধানের 14 নম্বর ধারা প্রয়োগ করে যে 4টি অর্ডিন্যান্স জারি করেছিলেন নিম্নের কোনটা সঠিক নয়? প্রথম বিবৃতিটি দেখো, নবনির্বাচিত চেম্বার বা আইনসভা ভেঙে দেওয়া, এটি সঠিক। সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয়, এটি সঠিক। নির্বাচন বিধি সংশোধন করে নির্বাচকের সংখ্যা বৃদ্ধি করা হয়, এটা ভুল, কারণ নির্বাচকের সংখ্যা হ্রাস করা হয়েছিল। অপরদিকে দেখো অপশন ডিতে আছে অষ্টাদশ লুইয়ের 1814 সনদ বাতিল করা হয়, এটিও সঠিক। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? অপশন সি। নেক্সট কোশ্চেন, জুলাই বিপ্লবের প্রশংসা করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। জুলাই বিপ্লবের সমালোচনা করেছিল প্রশংসা করেছিলেন রাজা রামমোহন রায়। লা মিজারেবল গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? ফিশার, ভিলিল, ভিক্টর হুগো, লিপসন। লা মিজারেবল এই গ্রন্থটির রচয়িতা ছিলেন ভিক্টর হুগো। সঠিক উত্তর অপশন সি। ভিক্টর হুগো এই লা মিজারেবল গ্রন্থেতে তিনি অত্যাচারিত, শোষিত, নিপীড়িত মানুষদের
দুর্দশার অবস্থাকে তিনি তুলে ধরেছিলেন। নেক্সট কোশ্চেন, কে বলেছিল প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নি কণা সমবায় শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের উপর পড়ে দাবানলের সৃষ্টি করে? ফিশার, ভিক্টর হুগো, জর্জ সেন্ট সাইমন। এই উক্তিটি করেছিলেন ফিশার। জুলাই বিপ্লবের পর ফ্রান্সের যে বিপ্লবের হাওয়া বইছিল সেই হাওয়া ইউরোপের অন্যান্য দেশেও গিয়ে পড়েছিল। আমরা আগের যেমন দেখলাম যে মেটারনিক সে সম্পর্কে তিনি বলেছেন যে ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয়। সেই কারণেই ফিশার এইভাবেই তা ব্যক্ত করেছেন যে প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকণা সমবায় শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের উপর পড়ে দাবানলের সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, দশম চার্লস কি উপাধি গ্রহণ করেন? দশম চার্লস এই উপাধিটি কে গ্রহণ করেছিলেন? এই উপাধিটি কে গ্রহণ করেন? মেটারনিক, লুই ফিলিপ, অষ্টাদশ লুই, ডিউক অফ আর্টিয়েস। ডিউক অফ আর্টিয়েস তিনি দশম চার্লস এই উপাধিটি গ্রহণ করেছিলেন। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, দশম চার্লসের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী কে ছিলেন? ভিলিল, রিসলু, পলিগন্যাক, দকাজ। আগেই আলোচনা করেছি যে দশম চার্লসের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী ছিলেন পলিগন্যাক। পলিগন্যাক তিনি 1829 খ্রিস্টাব্দে দশম চার্লসের প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং এই দশম চার্লসই জুলাই অর্ডিন্যান্স জারি করেছিলেন। নেক্সট কোশ্চেন, অর্থনীতির জাদুকর হিসাবে পরিচিত ছিলেন কে? এই কোশ্চেনটা আগেও পড়েছি যে অর্থনীতির জাদুকর বলা হতো ভিলিলকে। নেক্সট কোশ্চেন, রক্ষণশীল বিপ্লব কোন বিপ্লবকে বলা হয়? জুলাই বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব। রক্ষণশীল বিপ্লব বলা হয় জুলাই বিপ্লবকে। সঠিক উত্তর অপশন এ। জুলাই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলা হয় তার কারণ জুলাই বিপ্লবের পর ফ্রান্সে যে আইনসভা, সংবিধান, সমাজ ব্যবস্থার কোনরূপ পরিবর্তন ঘটেনি। শুধুমাত্র একটি রাজবংশের পরিবর্তে অপর একটি রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ জুলাই বিপ্লবের ফলে আমরা যেটা দেখলাম কি যে ফ্রান্সে যে বুর্ব রাজবংশ ছিল সেই বুর্ব রাজবংশের পরিবর্তে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল অর্লিয়েন্স বংশীয় শাসক। অর্লিয়েন্স বংশের শাসক। বুর্ব রাজবংশের দশম চার্লসের পরিবর্তে অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ তিনি ফ্রান্সের সিংহাসনে বসলেন, কিন্তু কার্যত যে উচ্চ বুর্জুয়াদের যে প্রাধান্য ছিল সেই উচ্চ বুর্জুয়াদের প্রাধান্য ফ্রান্সে অর্লিয়েন্স বংশের শাসন শুরু হলেও সেখানে তাদের প্রাধান্য নষ্ট হয়নি। জুলাই রাজতন্ত্রে সেখানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মধ্য বুর্জুয়া বা নিম্ন বুর্জুয়াদের কোনো প্রকার স্বার্থ সুরক্ষিত হয়নি এবং সেই কারণে এই যে জুলাই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলা হয়েছে। জুলাই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলেছেন ঐতিহাসিক কোবান। এটা খুব ইম্পর্টেন্ট যে জুলাই বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব কে বলেছেন? ঐতিহাসিক কোবান। এই ছিল জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের উপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। পাশাপাশি যে আলোচনা করলাম, আশা করি এই আলোচনা তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ক্লাসটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবে,
যখনই চ্যানেলের নতুন কোনো ক্লাসের ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে।